হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়টি আমি আলোচনা করছিলাম। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদকে ইংরেজিতে বলা হয় অথরিটারিয়ানিজম। ঠিক আছে, তাহলে এই অথরিটারিয়ানিজম কাকে বলা হয়, অর্থাৎ কর্তৃত্ববাদ কাকে বলা হয় এবং এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, তাহলে কর্তৃত্ববাদ একে ইংরেজিতে কি বলা হয়? অথরিটারিয়ানিজম। ঠিক আছে, অথরিটারিয়ানিজম। তাহলে এই অথরিটারিয়ানিজম বা কর্তৃত্ববাদ কাকে বলা হয়, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, তাহলে এটা কিন্তু আসতে পারে যে কর্তৃত্ববাদ কাকে বলা হয়। দেখো, এই কর্তৃত্ববাদ বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে আর্থসামাজিক ও রাজনৈতিক বহুত্ববাদিতার পরিবর্তে সর্বগ্রাসী একাত্মবাদী রাজনৈতিক চিন্তা প্রাধান্য পায় এবং যা ব্যক্তি অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। তাহলে দেখো, আগে যখন আলোচনা করেছিলাম যে গণতন্ত্র কাকে বলা হয়, অর্থাৎ ডেমোক্রেসি কাকে বলা হয়, কি বলেছিলাম যে এমন একটা শাসন ব্যবস্থা। দেখো, তোমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। তাহলে এখানে তোমাদের এই যে তৃতীয় চ্যাপ্টার, এখানে সরকারের 3টা রূপ সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, একটা গণতন্ত্র, একটা কর্তৃত্ববাদ, একটা সর্বাত্মকবাদ। ঠিক আছে, এই 3টা টপিক কিন্তু তোমাদের এই তৃতীয় অধ্যায়ে আছে। তাহলে এই যে সরকারের এই 3টা রূপ, এই 3টা রূপের মধ্যে গণতন্ত্র সম্পর্কে তোমরা জেনেছো, ক্লাসে বলেছিলাম যে গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থার মধ্যে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকে, অর্থাৎ জনগণের কাছেই ক্ষমতা থাকে, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব প্রদান করা হয়েছে সেখানে। কিন্তু কর্তৃত্ববাদ এমন একটা শাসন ব্যবস্থা, ঠিক আছে, সেটা হচ্ছে সেখানে শাসক গোষ্ঠী হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী। কর্তৃত্ববাদ হচ্ছে সেই শাসন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে নাকি আর্থসামাজিক রাজনৈতিক বহুত্ববাদিতার পরিবর্তে, ঠিক আছে, সেখানে সর্বগ্রাসী একাত্মবাদী একটা গোষ্ঠী, ঠিক আছে, শাসক গোষ্ঠী বলা যায়, একটা শাসক গোষ্ঠী, তার হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা থাকে আর কি, শাসন ব্যবস্থাকে পরিচালনা করে। ঠিক আছে, একাত্মবাদী রাজনৈতিক চিন্তা প্রাধান্য পায়, যে রাজনৈতিক ক্ষমতা কার কাছে থাকবে, যে সেই শাসক গোষ্ঠীর কাছে থাকবে, জনগণের কাছে থাকবে না। যেমন গণতান্ত্রিক দেশের মধ্যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জনগণের কাছে ক্ষমতা থাকে, জনগণ ভোটের মাধ্যমে আর কি প্রতিনিধি নির্বাচিত করবে, তারপরে সেই প্রতিনিধি সরকার বানাবে, সেই সরকার আমাদেরকে শাসন করবে। কিন্তু এখানে কি হয়, যে কর্তৃত্ববাদের শাসকই হচ্ছে প্রাধান্য পায়। এখানের মধ্যে এই কর্তৃত্ববাদে ভোট হয়, নির্বাচন হয়, কিন্তু নির্বাচনটা সবসময় শাসক গোষ্ঠীর পক্ষেই কিন্তু আসে। যে নির্বাচন তো হয়ে গেল, মানুষজন ভোটও দিল শাসক গোষ্ঠীর বিপরীতে অন্য পক্ষকে, কিন্তু ভোটে শাসক গোষ্ঠী জয়ী হয়ে যায়, এমন আর কি। যে সেখানের মধ্যে নির্বাচন ব্যবস্থা প্রহসনে আর কি পরিণত হয়ে যায়, যে আর কি ভোট তো হয় কিন্তু ভোটের ফলটা জনগণটা পায় না, মানে ভোটাধিকার থাকছে না, ভোট দিচ্ছে কিন্তু যাকে দিচ্ছে সে পাচ্ছে না ভোটটা, শাসক গোষ্ঠী পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানের মধ্যে শাসক গোষ্ঠীর ক্ষমতা কিন্তু প্রাধান্য হয়। ঠিক আছে, তাহলে এখানে একাত্মবাদী রাজনৈতিক চিন্তা প্রাধান্য পায় এবং যা ব্যক্তি অধিকার, ব্যক্তির যে অধিকার থাকে, আমাদের অধিকার আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা যে কোনো কাজ করতে পারবো, যে কোনো পেশা অর্জন করতে পারবো, আমাদের ভোটাধিকার আছে, ঠিক আছে, আমাদের জীবনের অধিকার আছে। তাহলে এই যে ব্যক্তি অধিকার, এগুলি কিন্তু এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে লঙ্ঘিত হয়, যে আমাদের রাজনৈতিক অধিকার সেখানে সীমিত হয়ে পড়ে। ঠিক আছে, সকলে কিন্তু রাজনৈতিক আর কি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। এর মধ্যে শাসক গোষ্ঠী চায় যে তারাই ক্ষমতায় থাকুক, ঠিক আছে, অন্য গোষ্ঠী যাতে ক্ষমতায় না আসে তার জন্য তারা সচেষ্ট থাকে। তাহলে ব্যক্তি অধিকার, স্বাধীনতা, গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। তাহলে এই কর্তৃত্ববাদ হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানের মধ্যে স্বাধীনতার বিরোধী, ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করে, এবং গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। গণতান্ত্রিক রীতিনীতির একদম উল্টো এটা, তাই না? গণতান্ত্রিক রীতিনীতি কি? গণতন্ত্র হচ্ছে যেখানে মানুষের প্রাধান্য থাকবে, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে শাসকের প্রাধান্য পাচ্ছে, তাই তো, শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা রাখতে চাইছে, অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতা প্রদান করতে চাইছে না। ঠিক আছে, ধরো একটা সরকার আছে একটা দেশের মধ্যে, ঠিক আছে, একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা শাসক আছে, সরকার আছে, বছরের পর বছর যাচ্ছে, নির্বাচন তো হচ্ছে কিন্তু সরকার আর পরিবর্তিত হচ্ছে না। ধরো এমন একটা দেশ, এই দেশে রাষ্ট্রপতি একজন আছেন, সেই রাষ্ট্রপতি বছরের পর বছর
সেই রাষ্ট্রপতি আছেন, নির্বাচন তো হয়, কিন্তু নির্বাচনের ফলটা ঘুরে ফিরে সেই রাষ্ট্রপতি আর কি উইনার হয়ে যায়। মানে সমস্ত ক্ষমতা কন্ট্রোলে নিয়ে নেয় সেই শাসক। ঠিক আছে, রাজনৈতিক ক্ষমতা আর কি শাসকের যে ক্ষমতা, সেটা ক্ষমতা প্রদান করে সমস্ত দেশের জনগণকে নিয়ন্ত্রণ করে, শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, বিচার ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করে। একটা দেশের বিচার ব্যবস্থা কি কি হতে হয়, যে নিরপেক্ষ এবং স্বাধীন হতে হয়, সেখানে বিচার ব্যবস্থাও কিন্তু নিরপেক্ষ থাকে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কর্তৃত্ববাদ কি, গণতন্ত্রের একদম বিপরীত দিকটা। বোঝা গেল, গণতন্ত্রে মানুষের কাছে ক্ষমতা থাকে, কর্তৃত্ববাদে শাসক গোষ্ঠীর কাছে, ঠিক আছে, একটা মুষ্টিমেয় শাসক গোষ্ঠী যে সরকার, তার কাছেই ক্ষমতা থাকে, আর সেই সরকার নিজের ক্ষমতাকে প্রদান করতে চায় না অন্য গোষ্ঠীকে। তারপরে দেখো এখন সংজ্ঞা। দেখো এই কর্তৃত্ববাদ সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী তাদের তাদের যে নিজের দৃষ্টিভঙ্গি, সেটা থেকে তারা এই কর্তৃত্ববাদকে সংজ্ঞায়িত করেছেন। ঠিক আছে, দেখো তাহলে তাহলে এগুলি তোমাদের 2 মার্কসের আসতে পারে, যে জুয়ান জে লিঞ্জের মতে বা জুয়ান জে লিঞ্জের প্রদত্ত কর্তৃত্ববাদের সংজ্ঞাটি প্রদান করো। যে জুয়ান জে লিঞ্জের মতে কর্তৃত্ববাদ হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে একজন শাসক বা একটি গোষ্ঠী, ঠিক আছে, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ একটা শাসন ব্যবস্থা যেখানের মধ্যে একজন শাসক বা একটি গোষ্ঠী, ঠিক আছে, অর্থাৎ সরকারের কথা বলা হচ্ছে, একটি গোষ্ঠী নিরঙ্কুশ এবং কেন্দ্রীভূত ক্ষমতা প্রয়োগ করে। নিরঙ্কুশ, তার কাছেই ক্ষমতা থাকবে, একদম কেন্দ্রীভূত ক্ষমতা, মানে ক্ষমতাটা সেই শাসক গোষ্ঠীর কাছেই থাকবে, কেন্দ্র সরকারের কাছে থাকবে। সেই রাষ্ট্র যে পরিচালনা করছে সেই কেন্দ্র সরকারের কাছেই কিন্তু সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। তাহলে ক্ষমতা প্রয়োগ করে কোন রকম রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক দায়বদ্ধতা ছাড়াই। সরকারের কাছে একটা দায়বদ্ধতা আছে শাসকের কাছে, যে রাজনৈতিক প্রতিযোগিতা দরকার। ঠিক আছে, একটা দেশের মধ্যে নির্বাচন কন্ডাক্ট করা হবে, সেই নির্বাচনে যদি অন্য পার্টি জিতে যায় তাহলে ক্ষমতা অন্য পার্টির কাছে হস্তান্তর করা হবে, কিন্তু এখানে সরকার করতে চায় না, সরকার নিজেই কিন্তু শাসন কার্য পরিচালনা করতে চায়। ঠিক আছে, তাহলে সেটাই বলছে, কোনো প্রতিযোগিতা হয় না, নির্বাচন তো হয় কিন্তু নির্বাচনটা সেখানে প্রহসনে পরিণত হয়ে যায়, এবং গণতান্ত্রিক দায়বদ্ধতা ছাড়াই। গণতান্ত্রিক দেশের মধ্যে একটা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে যে একটা দায়বদ্ধতা থাকে, জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকে, তাই তো, জনগণের মঙ্গলের জন্য কাজ করে, কিন্তু এখানে উল্টোটা হয়, কোনো দায়বদ্ধ থাকে না, কোনো দায়বদ্ধ থাকে না সরকার জনগণের কাছে। নেক্সট হচ্ছে হেগ, হ্যারোপ ও ব্রেসলিনের মতে কর্তৃত্ববাদী সরকারগুলি কোনো বিরোধিতা সহ্য করে না এবং জনগণের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেয়। তাহলে কর্তৃত্ববাদী সরকার কি করে, যে কর্তৃত্ববাদী সরকারগুলি কোনো বিরোধিতা সহ্য করে না, তাদের বিরুদ্ধে যে কোনো কথা বলবে জনগণ, সেটা কিন্তু সহ্য করে না। ঠিক আছে, সরকার ক্ষমতা প্রয়োগ করে, জনগণকে সংযত রাখার চেষ্টা করে। যদি কোনো বিরোধী দল থাকে সেই দেশের মধ্যে, বিরোধী দলের কাজ কি, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের যে ত্রুটি সমূহ সেটাকে জনগণের সামনে প্রকাশ করা, জনগণের সামনে তুলে ধরা, জনমত গঠন করা, কিন্তু আর কি বিরোধিতা সহ্য করতে পারে না। এর জন্য সরকার কি করে, কর্তৃত্ববাদী সরকার বিরোধী দলকে, জনমতকে সংযত করে। ঠিক আছে, এবং জনগণের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেয়। তাহলে জনগণের ওপর শাসকের যে ইচ্ছা, যে শাসক চায় যে আমার উপরে সবাই আনুগত্য প্রদান করো, ঠিক আছে, শাসকের কথা সবাই মেনে চলো, জনগণ দেশের সেই দেশের, তাহলে সেটা চায়, শাসক চায় যে তার কথা সবাই মেনে চলুক, কিন্তু জনগণের যে কল্যাণ সাধন করবে, ঠিক আছে, জনগণের কথা মেনে জনগণের যে স্বাধীনতা প্রদান করবে, জনগণের যে অধিকার প্রদান করবে, জনগণের যে রাজনৈতিক অধিকার আছে সেটা কিন্তু প্রদান করতে চায় না এই রকম শাসন ব্যবস্থায়, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। ঠিক আছে, শুধু চায় যে শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রদান করুক সমস্ত জনগণ, কিন্তু শাসক গোষ্ঠীর যে দায়িত্ব আছে, ঠিক আছে, সেই দায়িত্ব কিন্তু তারা নিজেরা পালন করে না, যে জনগণের অধিকার প্রদান, জনগণের স্বাধীনতা প্রদান, এটাই বলছে। তারপরে হচ্ছে যা ব্লন্ডেলের মতে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কর্তৃত্বমূলক অসমতাবাদী শাসন ব্যবস্থা। তাহলে এখানে বলছে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কিরকম, যে কর্তৃত্বমূলক অসমতাবাদী, কোনো সমতা নেই এখানে, ঠিক আছে, অসমতাবাদী শাসন ব্যবস্থা। তাহলে বোঝা গেল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, বা কর্তৃত্ববাদ কি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একদম উল্টোটা। এবার দেখবো এই শাসন ব্যবস্থার কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্য যখন আলোচনা করব আরো স্পষ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কর্তৃত্ববাদটা কি। ঠিক আছে, প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। তাহলে এখন দেখো যে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ। এই কর্তৃত্ববাদ হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থার মধ্যে একজন বা কয়েকজন, ঠিক আছে, একটা গোষ্ঠীর কাছে কি থাকে, যে অর্থাৎ শাসক গোষ্ঠীর কাছে ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত থাকে, তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে চায় না, তারা নিজেরাই শাসন করতে চায় সেই দেশকে।
ঠিক আছে, সেটা হচ্ছে কর্তৃত্ববাদ। আর সেখানে মধ্যে কি হয় যে নিয়ন্ত্রণ আরোপ করে, ঠিক আছে, বিরোধী দল জনগণের উপর অনেক নিয়ন্ত্রণ আরোপ করে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে জনসাধারণের সীমাবদ্ধ রাজনৈতিক ভূমিকা। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে যেমন জনগণের কাছে একটা রাজনৈতিক অধিকার আছে, ঠিক আছে, পলিটিক্যাল রাইটস, ঠিক আছে, আমাদের যদি পলিটিক্যাল রাইট অর্থাৎ রাজনৈতিক অধিকার নাই থাকে, তাহলে কিন্তু আমরা আর কি কোনো সরকার নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবো না, ঠিক আছে, যেখানে মধ্যে জনগণ কিন্তু তাদের রাজনৈতিক অধিকার কিন্তু পায় না। যেমন এখানে জনসাধারণের সীমাবদ্ধ রাজনৈতিক ভূমিকা, যে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেই যে ভোটটা হয় সেটা কিন্তু সরকারের পক্ষেই যায়। আর কি করে যে ধরো সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একজনের ইচ্ছা হলো যে তিনি নির্বাচনে দাঁড়াবেন, তাহলে তিনি যে নির্বাচনে দাঁড়াবেন, কিন্তু সরকার কি করবে, যে শাসক যে গোষ্ঠী থাকবে সেই শাসক গোষ্ঠী কিন্তু তাকে সংযত করবে, ঠিক আছে, তার বিরোধিতা করবে। ধরো এমন হলো যে যে বিরোধী পক্ষ একটা শক্তিশালী বিরোধী দল তৈরি হলো, সরকার কি করলো, সেই দলের নেতাকে জেলে পাঠিয়ে দিল, সে আর নির্বাচনে অংশগ্রহণ করতেই পারলো না, তাহলে কি হবে, যে সরকার নিজেই থাকবে শাসক, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আনুগত্য আদায়। তাহলে এখানে কর্তৃত্ববাদ হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থার মধ্যে মানুষ তার যে কল্যাণ সাধন করবে, শাসক কি করবে, যে শাসক করবে জনগণের কল্যাণ সাধন, কিন্তু এখানে তার উল্টোটা হয়, যে এখানে জনগণের কাছ থেকে আনুগত্য আদায় করতে চায় হচ্ছে এই সরকার বা একটা শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী কি চায়, যে জনগণ আনুগত্য প্রদান করুক তাদের, কিন্তু তাদের যে দায়িত্বশীলতা, তাদের যে দায়বদ্ধতা জনগণের উপরে, সেটা কিন্তু সেখানে উপেক্ষিত হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ। তাহলে এখানে গণমাধ্যম অর্থাৎ মিডিয়া যে আছে, টেলিভিশন মিডিয়া চ্যানেল অনেক আছে, তাই তো, তাহলে অনেক যে মিডিয়াগুলি আছে সেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে এই কর্তৃত্ববাদের যে সরকার থেকে শাসক গোষ্ঠী, সেটা যে একদম সরকারের অধীনস্থ থাকে, সরকার সেখানে নিয়ন্ত্রণ আরোপ করে। যে ফ্রিডম অফ স্পিচ আছে আমাদের, ঠিক আছে, আমাদের যে বাক স্বাধীনতা আছে, আমাদের যে মতামত প্রকাশের অধিকার আছে, সেটা কিন্তু এই কর্তৃত্ববাদে দেখা যায় না, অর্থাৎ এটা গণতন্ত্রের একদম বিরোধী। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কি হয়, যে মানুষের আর কি ফ্রিডম অফ স্পিচ থাকে, গণমাধ্যমের কি থাকে, যে একটা স্বাধীনতা থাকে, ফ্রিলি তারা নিজের বক্তব্য পেশ করতে পারবে। কিন্তু এই কর্তৃত্ববাদে কি হয়, যে তাদের যে নিজের বক্তব্য সেটা কিন্তু ফ্রিলি তারা আর কি প্রকাশ করতে পারে না, সেখানে সরকার নিয়ন্ত্রণ আরোপ করে, ঠিক আছে। তাহলে এটাই বলছে। নেক্সট হচ্ছে গণতন্ত্র বিরোধী। কর্তৃত্ববাদ একদম 100% গণতন্ত্রের বিরোধী। কারণ কি, গণতন্ত্রের একদম উল্টোটা। গণতন্ত্রে যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতার অধিকার থাকে, ব্যক্তির রাজনৈতিক অধিকার থাকে, ঠিক আছে, কিন্তু এখানে কি, তারপরে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে গণমাধ্যমের আর কি ফ্রিডম থাকে, ঠিক আছে, গণমাধ্যম আর কি সরকারের যে ত্রুটি সমূহ বা কোন ব্যক্তি কি বলছে তা গণমাধ্যমে প্রকাশ করতে পারে ফ্রিলি, কিন্তু এখানের মধ্যে ফ্রিলি কিন্তু প্রকাশ করতে পারে না গণমাধ্যমগুলি, মিডিয়াগুলি, সেটাকে নিয়ন্ত্রণ করে রাখে এই শাসক গোষ্ঠী, ঠিক আছে। এটাই বলছে একটা গণতন্ত্রের, এটা হচ্ছে গণতন্ত্রের বিরোধী। বর্তমানে নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়াতেও কিন্তু এমন দেখা যায় যে সেখানে যে শাসক আছে কিম জং উন, তিনি কিন্তু অনেক দিন আগের থেকেই শাসক আছেন, বছরের পর বছর নির্বাচন তো হয়, কিন্তু একটা সেই দেশকে নিজেরা বলে যে সেটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আসলে সেটা কিন্তু গণতান্ত্রিক দেশ নয়, কারণ সেখানে মাত্র 3টা মাত্র আর কি মিডিয়া আছে, ঠিক আছে, নিউজ চ্যানেল আছে, তাও আবার সেটা সরকারের, ঠিক আছে, কোনো অন্য প্রাইভেট যে নিউজ চ্যানেল থাকবে সেটা কিন্তু সেখানে নেই, ঠিক আছে, যেমন ভারতে অনেক নিউজ মিডিয়া আছে, কিন্তু সেখানে কিন্তু নেই, ঠিক আছে। নর্থ কোরিয়াতে মাত্র 2টি থেকে 3টি আছে, তাহলে তাও আবার সেটা সরকারের জন্য কাজ করে, ঠিক আছে, সরকারের যেগুলি বলে, মানে সেখানের মধ্যে কিম জং উন দেখানো হয় যে কিম জং উনি হচ্ছে তোমাদের দেশের ভগবান, তার পূজা করো, তার আনুগত্য প্রদান করো তার প্রতি, এটাই বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এই কর্তৃত্ববাদের আরো কিছু পড়ানোর বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের এই কর্তৃত্ববাদের দোষসমূহ আর কর্তৃত্ববাদের গুণসমূহ, ঠিক আছে, যে দোষ গুণ ত্রুটি আর গুণাবলী সম্পর্কে, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব। তাহলে আজকের জন্য এতটুকুই। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।